প্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। অসুখ বিসুখ বলতে আমরা সাধারণত কিছু সংক্রামক আর কিছু অসংক্রামক রোগকে বুঝি। সংক্রামক রোগের মধ্যে জ্বর, কলেরা, ম্যালেরিয়া এবং অসংক্রামক রোগের মধ্যে ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিক কিংবা থাইরয়েডের মতো রোগকে নিয়ে আমরা সার্বক্ষণ উদ্বিগ্ন থাকি। কিন্তু এই সকল প্রচলিত রোগ ছাড়াও কিছু এমন ব্যাধি আছে যা মানুষকে সারা জীবন ভোগায় আর পরিবারে বয়ে আনে দুঃখের দিনরাত্রি। যাদের শরীরের সাধারণ যে আকৃতি থাকে তার চেয়ে অনেক বড় হয় মাথা, তারা বেসিক্যালি সাধারণ মানুষের মতো কাজকর্ম করতে পারে না, তো অস্বাভাবিক বললেই মানে বেটার। শিশুদের দেখছি, বড় শিশু দেখা যাচ্ছে যে আপনার ওই মাথা বড়, বডি ছোট, এরকম খুব রেয়ার আর কি, এরকম অ্যাভেলেবেল না, খুব রেয়ার দেখছি আর কি। হাসপাতালে গেলে অনেক সময় দেখা যায় যে দুই একটা বিরল রোগী যেগুলো আমরা নাম জানি না। বহু রোগী আছে, মানুষ সেটা সাধারণ মানুষের জানে না, আর এবং মানুষের এগুলো জানানোর দরকার, এগুলো আপনার পাঠ্য বইতে থাকা উচিত। বিরল রোগ সাধারণত জটিল হয়, এতে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ প্রভাবিত হয়। আক্রান্ত ব্যক্তি সহ অসুস্থতা বা পার্শ্ব প্রতিক্রিয়ায় ভোগে। রোগটি রোগীকে দ্রুত অবনতির দিকে নিয়ে যায়, প্রতিবন্ধিতা সৃষ্টি করে এবং অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। প্রেক্ষাপটের এবারের পর্বে আমরা এসব বিরল রোগ সম্পর্কে জানব, শুনব ভুক্তভোগীর কথা। প্রতিটি মানুষ চায় সুস্থ ও স্বাভাবিক জীবন। মানুষ চায় রোগমুক্ত হোক তার জীবন, কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন। প্রতিটি মানুষই তার জীবনে নানা ধরনের অসুখে আক্রান্ত হয়। জ্বর, সর্দি থেকে মরণঘাতী ব্যাধি বাসা বাঁধে মানুষের শরীরে। আমরা সুস্থ হবার জন্য চিকিৎসা গ্রহণ করি। পৃথিবীর বেশিরভাগ রোগই আমাদের পরিচিত। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমরা এসব রোগের চিকিৎসা আবিষ্কার করেছি। কিন্তু আমাদের চারপাশে চেনা জানা অসুখের বাইরেও রয়েছে কিছু রোগ, যেসব রোগে আক্রান্ত হন খুব কম সংখ্যক মানুষ। এসব রোগের চিকিৎসা পদ্ধতি অনেক ব্যয়বহুল। এ ধরনের রোগকে আমরা বলি বিরল রোগ। কিছু কিছু অসুখ এমন আছে যেটা খুব কম সংখ্যক মানুষকে আক্রান্ত করে, সেই অসুখগুলোকে আমরা বিরল রোগ বলতে পারি। বিরল রোগ হচ্ছে একটি বিশেষ স্বাস্থ্য পরিস্থিতি যা প্রতি ২,০০০ মানুষের মধ্যে একজনে বা তার কমে দেখা দেয়। বিশ্বব্যাপী প্রায় ৭,০০০ বিরল রোগ আছে, ভুগছে প্রায় ৩০ কোটি মানুষ। ৭০% বিরল রোগ শিশু বয়সে শুরু হয়। বিরল রোগ নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। ভুল ধারণা যেটা, সেটা হচ্ছে এটা হয়তো কোনো একটা অভিশাপ পরিবারের ভেতরে, বা ওই পরিবার হয়তো বলতে পারে যে হ্যাঁ, সে তার ধর্মবিশ্বাস অনুযায়ী সে কোনো একটা ব্যাখ্যা দাঁড় করায়। তাহলে সামাজিকভাবে অনেক রকমের কুসংস্কার, ভুল ধারণা এর সাথে জড়িয়ে আছে। সুধারণা যেটা, অথবা সত্যিকার ধারণার আসলে অভাব খুবই কম। কেন হয় এবং এটা কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে আমাদের ব্যাপক সচেতনতার অভাব আছে। এদের নিয়ে কাজও কম। আমরা কতটুকু জানি এসব বিরল রোগ সম্পর্কে? সরকার এখানে সবসময় ব্যতিব্যস্ত আছে সবচেয়ে কমন অসুখগুলোকে মোকাবেলা করার জন্য। সেটা মোকাবেলা করার জন্যই সে হিমশিম খাচ্ছে। সুতরাং তার আসলে তখন সময় থাকে না যে যেটা বিরল অসুখ, খুব কম মানুষ আক্রান্ত হচ্ছে, সেখানে সে অনেক রিসোর্স সেখানে সে অ্যালোকেট করবে। আমাদের দেশে SMA, DMD, হিমোফিলিয়া, মোয়ামোয়া, সিফা সিনড্রোম, রেটস সিনড্রোম, প্রোজেরিয়া, ট্রিম্যান সিনড্রোম, XPর মতো বিরল রোগের কথা জানা গেছে। প্রকৃত সংখ্যা আরও বেশি। এসব রোগে আক্রান্ত মানুষ এবং তাদের পরিবার এক দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করে। তাদের খবর নেয় না কেউ, কেউ শোনে না তাদের কান্না। চিকিৎসার অভাবে তারা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন একজন মা, পাশে দাঁড়ানো ৩৫ বছর বয়সী একমাত্র সন্তান। চিকিৎসার কাগজ আর সাহায্যের আবেদন নিয়ে হাত পেতে রেখেছেন সমাজের কাছে। একজন মা পারেননি শত কষ্ট আর বঞ্চনার মাঝেও ছেড়ে যেতে তার সন্তানকে। কি বলবো, আরো খারাপ কথা বলে, রাত্রির মধ্যে ঘুম পড়তেই দেয় না, অনেক এরকম বেয়াদব লোক আছে। চোখের আড়ালে যেতেই মায়ের অনুপস্থিতিতে এক ভয়,
পাথর চাপা কষ্টের স্তব্ধ কান্না, যা শুনতে পারে না চারপাশে থাকা কোনো সুস্থ মানুষ। জন্মের পর বিরল এক রোগ বাসা বেঁধেছে এই মানুষটির জীবনে। চেনা পথটাও যেন তার কাছে অচেনা। তাই তো হেঁটে চলা পথে বারবার খুঁজতে থাকা প্রিয় মাকে। দশজন খারাপ কথা বলে, রাত্রির ঘুম পট্টি দেয় না, বিভিন্ন খারাপ কথা বলে, সন্তানদের বারে কোনো খেয়াল করে না, আমার বারে অভিযোগ করে খুব মানুষ। রাজধানীর গুলশানের ব্যস্ত রাস্তার পাশে একমাত্র সন্তানের পাশে বসে আছেন আরেকজন মা। কিছুক্ষণ পর পর সন্তানের দিকে লক্ষ্য রাখা, নিস্তব্ধ হয়ে হুইল চেয়ারে ঘুমিয়ে কিছুক্ষণ পর হঠাৎ জেগে ওঠার চেষ্টা। কিন্তু এই চেষ্টা তার হয়ে ওঠে না নিজ শক্তিতে, চাইলেও পারে না হাত পা নাড়াতে। বাচ্চা ডালে অনেক কষ্ট আমার, বুঝছেন? বাচ্চা ডালে আমার অনেক বহুত কষ্ট করে আমি চলি। বাপে যায় বিয়ে করা হওয়ার পরে 2 মাসে বাচ্চা থেজে বিয়ে করছে। এমন বাচ্চা হলো কেন? তাই কয়ে যায় 8 দিন হাসপাতালে 1,60,000 টাকা উঠছিল বিল, আইসির ভেতর এর ভেতর সব। আমি সিজার হয়েছি, সিজার হলে বাচ্চা হয়েছে, পরে আমাকে ওই হাসপাতাল ফেলেতেই গেছে গা। পরে আমার কিছু টাকা আসছিলো, ম্যাচ খাওয়াছিলাম, সেই টাকা দিয়ে বাচ্চাটা নিয়ে ওই এক ভরাটা আসলো ভালো, বাড়িওয়ালা ভালো, পরে বাড়িওয়ালা আমাকে বার করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে রাস্তায় নামছি। মা বাবা ছেড়ে না গেলেও জীবন যুদ্ধ চলছে এই 2 ভাইয়ের, যাদের উচ্চতা 1 ফুট, করেছেন বিয়ে, রয়েছে সন্তানও, যাদের সবাই স্বাভাবিক সুস্থ মানুষ। ভাগ্যের নির্মমতায় রোগের কারণও বের করতে পারেননি এই 2 ভাই। জন্ম থেকে বাবা মা অনেক চিকিৎসা করার পর তারপরে ডাক্তার বলছে যে যেহেতু আল্লাহর জন্ম থেকে যেহেতু আল্লাহর উপরে কোনো মানুষের করার কায়দা নেই, এর আমাদের উপরে অস্ত্র করছিল মানে যে ভালো করার জন্য। তারপরে সে ডাক্তার এসে করতে পারে না। আমাদের পিছনে অনেক টাকা, আমার বাপের আরও 35 বছর আগে কর, 32 বছর আগে কর, অনেক টাকা, প্রায় 20 লাখ 30 লাখ টাকার মতো আমরা দুবাইয়ের পিছনে ঢাকা বিদেশি ডাক্তার করে আইনে আমাদের চিকিৎসা করাইছে, কিন্তু কোনো লাভ হয় নাই। রাজধানীর এই গবেষণাগারে প্রেক্ষাপটের ক্যামেরা, বৈজ্ঞানিক ল্যাবরেটরিতে দেখা মিলে কিভাবে কাজ করা হয় বিরল রোগের জিন নিয়ে, কিভাবে হয় গবেষণা। বিরল রোগ নিয়ে একজন গবেষক জানাতে থাকেন বৈজ্ঞানিক নানা ব্যাখ্যা, যিনি প্রথম গবেষণা করেন রেট সিনড্রোম নিয়ে। আমাদের সেন্টারে আমরা 2016-এর এন্ড থেকে টিল নাও মোর দেন 2000 বিরল রোগের জেনেটিক ত্রুটি আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। তার মধ্যে আমাদের সবচেয়ে একটা বড় যে কোহোর্ট আমরা যদি বলি, আমাদের বিরল রোগের মধ্যেও তো আবার এক একটা ডিজিজ টু ডিজিজ ডিফারেন্ট, সেই বড় কোহোর্টটা হচ্ছে রেট সিনড্রোম, যেটা আমরা 2025-এর মে মাসের দিকে আমরা এটা গবেষণা মানে প্রকাশিত হয়েছে। সেখানে আমরা 27 পেশেন্ট নিয়ে কাজ করেছিলাম রেট সিনড্রোম। বিরল এসব রোগ সম্পর্কে আমরা আরও জানব। নিচ্ছি একটা বিরতি। নাজমুল আলম কর্মরত আছেন দেশের বেসরকারি একটি ব্যাংকে। শত বাধা উপড়ে নিজেকে এগিয়ে নিতে কর্মস্থলে তার প্রতিদিনের ব্যস্ততা। প্রাণশক্তিতে ভরপুর এই মানুষটি কখনোই নিজেকে ও চারপাশকে বুঝতে দেন না তার জীবন পাতার প্রতিদিনের গল্প। তিনি এক বিরল রোগে আক্রান্ত। ছোটোবেলার কথা বলতে পারি, আমি যখন ক্লাস 3 বা 4 পড়ি, যতটুকু মনে পড়ে, তখন আমার এই ডান হাতের, আমাদের স্কুলে হাফ শার্ট পরার নিয়ম ছিল গরমকালে, সাদা শার্ট, আমার ডান হাতে প্রায় ব্লিডিং হতো। কোনো এক কারণে আমার এখান থেকে এখান পর্যন্ত চামড়ার নিচে কালো হয়ে গেছে, রক্তক্ষরণ হয়ে। তখন দেখলাম যে এটার একটা প্রভাব আমার জীবনে পড়ছে, যে আমার বন্ধুরা আস্তে আস্তে দেখাচ্ছে তারা আমার পাশে বসছে না, যদি এটা কোনো ছোঁয়াচে রোগ না বা এটার জন্য কারো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু তারা আস্তে আস্তে আমার থেকে দূরে সরে বসছে। তো এইটা আমার একটা মনোজগতে বড় ধরনের প্রভাব আসছে, যে আমি কি তাহলে কি আলাদা কেউ। ছোটোবেলাটা যতটুকু ছিল আপনার দুর্বিষহ, যখন আমি কিশোর হলাম, তরুণ হলাম, এটা আস্তে আস্তে বাড়ছিল। কারণ তখন আমার সার্কেলটা বাড়ছে, আমার সার্কেলে সবাই সুস্থ। আমি যখন কিছুতে অ্যাটেন্ড করছি না, তখন আমি বুলিংয়ের শিকার হচ্ছি, ফ্রেন্ডরা অনেক টিজ করতেছে, দুষ্টামি করে হলো, কারণ আমি সব কিছুতে নিজেকে লুকাচ্ছি, পলায়ন পর হচ্ছি সব কিছু থেকে। এইটা আমার ক্ষেত্রে হয়তো ছোটোখাটো, কিন্তু আমার যারা সিভিয়ার পেশেন্ট তাদের জীবনটা আরও দুর্বিষহ। হিমোফিলিয়া কিভাবে হয়? আচ্ছা, হিমোফিলিয়া অবশ্যই একটা বিরল রোগ। এটা হচ্ছে জন্মগতভাবে রক্তের জমাট বাঁধার একটা বা 2টা উপাদানের ঘাটতিজনিত রোগ। এটা বংশগত রোগ। এই টিকা
আর ঔষধ কি পর্যাপ্ত? কিন্তু আমাদের এখানে দেখা যায় কি আমরা একদিন কি 2 দিনের পরে আমরা আর কোনো পেশেন্টকে সাপোর্ট ওভাবে দিতে পারি না। আমরা বলে দিই যে বাকিটা আপনাকে কন্ট্রিবিউট করতে হবে রোগীর লোককে, কারণ সবাইকে যে সরকারিভাবে দেয়া যাবে তা তো না। সরকারি ইনজেকশন কেনা হলে তাও কিছু দিতে পারি, কিন্তু দেখা যায় সরকারি ইনজেকশন এখন অনেকদিন ধরে নাই। ওই সোসাইটির ডোনেশন আছে, হিমোফিলিয়া সোসাইটি যেটা বিদেশ থেকে ডোনেশন আনে, সেই ডোনেশন দিয়ে তো 1-2 দিনের বেশি আসলে কাউকে কাভার করা সম্ভবই না। আমরা যখন নাজমুল আলমের গল্প শুনছি, ঠিক তার বিপরীত দিকে হিমোফিলিয়া আক্রান্ত এক কিশোর রাজধানীর সরকারি হাসপাতালের বারান্দায় একটি টিকার অপেক্ষায় বসে। 2টি পায়ের মধ্যে একটি হাঁটু ফুলে আছে, ভেতরে চলছে রক্তক্ষরণ। আমার 5 বছর বয়সকালে এইখানে কাটছিল, বড় হসপিটালে ভর্তি ছিলাম। পরে ওইখান থেকে আর কি ডাক্তার বলছে যে আমার এই সমস্যা। পরে তখন এই ফ্যাক্টরি ইনজেকশন তখন ওইটা লিখে দিছিল, পরে তখন তার এইগুলা পাইনি। তারপরে লাস্ট ফার্মাসি না কলাবাগান, এইখান থেকে ফ্যাক্টরি ইনজেকশন কিনে নিয়ে দিছি। দেওয়ার পর ব্লাড বন্ধ হয়েছে। তারপর এমনি আমার মাঝে মধ্যে হাতে এইখানে ব্যথা আসতো, যেমন এখন এইখানে ব্যথা, এখন এইরকম ব্যথা আসে। পরে আমাদের ওইখানে আরেকজনের এই সমস্যা, উনি আবার পিজি হসপিটালে ডাক্তার দেখাইছে। ওনার কাছ থেকে সন্ধান পায় পিজি হসপিটাল থেকে সোসাইটিতে গেছি। সোসাইটিতে অনেক সময় ইনজেকশন না থাকলে এইখানে পাঠায়। তারপর থেকে আর কি এইভাবে চিকিৎসা পাইতে। মডারেট এবং সিভিয়ার ওনাদের খরচ অনেক। অ্যাকচুয়ালি যেটা হয়, আমাদের কোনো রোগী স্ট্যান্ডার্ড ওয়েতে ট্রিটমেন্ট নিতে পারে না। হাসপাতালের বারান্দায় বসে থেকেও ভাগ্যে মিলল না একটি মাত্র টিকা। তাই প্রেসক্রিপশন হাতে নিয়ে মনকে সান্ত্বনা দিয়ে এভাবেই বেরিয়ে যেতে হয় হিমোফিলিয়া আক্রান্ত রোগীদের। একজন নাজমুল আলম আর একজন কিশোরের মতো প্রায় 4000-এর বেশি হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীর কি টিকা পাওয়ার অধিকারটুকুও নেই? এখন যেটা হয় আমাদের এই গত আমরা 5টা মাস 6টা মাস ধরে আমাদের সরকারিভাবে ফ্যাক্টরি কেনাগুলো বন্ধ আছে। ওই যে সম্ভবত বাজেট প্ল্যান বা এইসবের কারণে, সরকারি কিছু নিয়ম নীতির কারণে হচ্ছে না হয়তো। তো আমরা ওই যে ডোনেশন যেটা পাই, ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়া, যেটা বিদেশি ডোনেশন, ওটা দিয়ে আলটিমেটলি চলতে হচ্ছে। এটা আসলে আমাদের যে পরিমাণ রোগী আছে এবং ওদের যে পরিমাণ ব্লিডিংয়ের ইভেন্ট ঘটে, এটা একদমই মানে খুবই অপ্রতুল আসলে। SMA বলতে সাধারণত স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিকে বোঝায়, যা একটি বিরল রোগ। জিনের ত্রুটির কারণে হয় এবং এটি মোটর নিউরন নষ্ট করে, যার ফলে পেশি দুর্বল হয়ে পড়ে। ফাইয়াজ বিন ওমর আর ফাইজান বিন ওমর 2 ভাই, যাদের জীবনের গতি থামিয়ে দিয়েছে SMA-এর মতো বিরল রোগ। তবুও 2 ভাই থেমে নেই, হাতে তুলি তুলে নিয়েছেন। জীবনকে রাঙিয়ে তুলতে এই চেয়ারে বসেই মনের আনন্দে আঁকতে থাকেন ছবি। পাশেই বসে থাকা ছোট ভাই গেমস খেলছেন, যাদের মনে নেই কোনো কষ্ট। বিরল রোগকে পিছে ফেলে 2 ভাই এগিয়ে যেতে চান সামনের দিকে। উচ্চশিক্ষার পাশাপাশি আলোকিত করতে চান নিজেদের। খেলা করি, টিভি দেখি, পড়ালেখা করি, ড্রয়িং করি। আমি অ্যানিমে ক্যারেক্টার করতে পছন্দ করি। আমার বড় সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা। মাঝে মাঝে টিভি দেখি, আমার ভাষাতে মাঝে মাঝে একটু খেলি। আমার আগে থেকে একটা বন্ধু আছে, আগে তখন স্কুল পড়তাম না। আমার 2টা বেবি এফেক্টেড। আমার বড় বেবির জন্য এফেক্টেড হলো আমরা আসলে বুঝতে পারিনি। আমার 2টা বেবি হলো স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নামে একটা জেনেটিক ডিজিজ আক্রান্ত আর কি। তো এই জেনেটিক ডিজিজটা হলো বাবা এবং মা দুজন যদি এই ডিজিজের ক্যারিয়ার হয়, এই রোগটার বাহক হয়, তাহলে 25% চান্স থাকে এই বাচ্চাগুলো এফেক্টেড হবে। তো সেইভাবে আমার 2টা বেবি এফেক্টেড। আমার বড় বেবির জন্য এফেক্টেড হলো আমরা আসলে বুঝতে পারিনি। আমরা আসলে এটা যে ধরনের টাইপগুলো আছে SMA-এর, আমার বাচ্চাগুলো হচ্ছে SMA টাইপ 2। তো 2 আসলে ছোটোবেলা থেকে খুব বেশি একটা বোঝা যায় না। তো আমার বড় বেবিরা যখন হলো, ও যখন দাঁড়াচ্ছে না বা পায়ে ভর দিচ্ছে না, আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি। আসলে বাংলাদেশে এই রোগটার অ্যাওয়ারনেস কম হওয়ার কারণে আমার বড় বেবিটা যখন হলো প্রায় 6-7-1 বছর পর্যন্ত বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার পরেও কোনো ডাক্তার ওর জিনিসটা আইডেন্টিফাই করতে পারেন অ্যাকচুয়ালি কেন ও দাঁড়াচ্ছে না। কারণ ওর IQ ভালো, ও হাত দিয়ে বিভিন্ন টেস্ট করেছে, টেস্টে সবগুলো পজিটিভ, সবগুলো ভালো ছিল। এরকম করতে করতে আসলে আমার বাচ্চার যখন আইডেন্টিফাই হয় আমার বড় ছেলেটার, ওর তখন 18 মাস বয়স। তো এর মধ্যে আসলে আমার ছোট বেবিটা 6 মাস বয়স। তো আমরা আসলে ডিসিশনটা নিতে পারিনি যে আমরা জেনেটিক্স জানলে তো আমরা তখনই আমরা একটা ডিসিশন নিতে পারতাম। তো
তো ডিসিশন নিতে পারিনি আমরা। তো আমার ছোটো ছেলেটা যখন হলো, ওরও যখন টেস্ট করালাম তখন ও এফেক্টেড। এইভাবে আসলে আমার এই দুইটা ছেলে মানে অনলি হচ্ছে বাংলাদেশের ডাক্তারদের মধ্যে বা মানুষদের মধ্যে অ্যাওয়ারনেসটার কম কারণে এই রোগটা সম্পর্কে এই আমার বাচ্চাগুলো দুইটাই আসলে আমরা কোনো ডিসিশন না নেওয়ার পরে না দুইটা বেবি আমার এফেক্টেড। এই ডিজিজটার একটা সুইজারল্যান্ডের একটা মেডিসিন আছে, এই মেডিসিনটার একটা ইঞ্জেকশনের মতো, এটা হচ্ছে প্রায় 20-22 কোটি টাকার মতো পড়ে। আর একটা মুখে খাওয়ার একটা জেনেটিক ডিজিজ একটা মানে মুখে খাওয়ার ওষুধ আছে একটা, বাংলাদেশে এটা পাওয়া যায়, এটা পার বোতল হচ্ছে 3,30,000 টাকার মতো পড়ে উইথ ট্যাক্স বেড সব সহ। তো দেখা যাবে ওজন অনুযায়ী ওষুধটা দিতে হয়, তো ওইটা ধরেন মুখে খাওয়ারটা আমার দুইটা বেবির ধরেন 2-4 বোতল লাগবে, তার মানে প্রায় 10 লাখ টাকার মতো পার মান্থ। বাংলাদেশে মেডিসিন পাচ্ছি না, থেরাপি নিয়ে যাবো, আমি ওকে ধরেন বাইরে বের করব, বাংলাদেশের রাস্তাঘাট কোনো কিছুই আসলে ইয়ে না। আমার বাচ্চা তো টাইপ 2, এরকম টাইপ 1-এর অনেক বাচ্চা আছে যাদেরকে আইসিইউতে ভর্তি থাকতে হয় বছরে 3-4 বার। অনেক ফ্যামিলি আছে, অনেক রিচ ফ্যামিলি ছিল, তার আমাদের ফ্যামিলি আমাদের এতে একটা প্যারেন্টস আছে, ওনার প্রায় 24 টাকা গাড়ি ছিল, রেন্টে গাড়ি বিজনেস ছিল, ওনার বাচ্চাকে প্রতি বছর 7 বার আইসিইউতে ভর্তি করতে হতো। এই করতে করতে ওনার সবগুলো গাড়ি সে বিক্রি করে দিয়েছে, সে এখন অলমোস্ট নিঃস্ব। আমার বাচ্চাকে আমি কষ্ট নেই কোনো, ইভেন এটা আমি কষ্ট নেই, কষ্ট হচ্ছে ওইটাই যে আমার অনুপস্থিতিতে আসলে গার্ডিয়ানটা ওদের থাকবে না, এটাই সবচেয়ে ভয় আসে আমাকে। SMA নিয়ে ইউএসের একটি ওষুধ কোম্পানিতে গবেষক ও বিজ্ঞানী হিসেবে বিরল রোগটির টিকা আবিষ্কারে কাজ করছেন রাউফুল আলম। নিজ মাতৃভূমিতে বিরল এই রোগটি নিয়ে কাজ করতে চান এই বিজ্ঞানী। আমি যদি রাষ্ট্রীয় সাপোর্ট পাই তাহলে শুধু SMA রোগের জন্য নয়, অন্যান্য রোগেরও ঔষধ আবিষ্কারে ভূমিকা রাখতে চাই। বাংলাদেশকে ঔষধ তৈরির পাশাপাশি নতুন ঔষধ আবিষ্কারের যে গবেষণা, সেই গবেষণাকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই গবেষণা সংস্কৃতিকে অনেক শক্তিশালী করতে হবে। ব্যয়বহুল এই রোগের ওষুধের সহজলভ্যতা না থাকায় রোগীদের অভিভাবক দুশ্চিন্তায় দিন গুনে। কবে লাল সবুজের এই দেশে এই রোগের ওষুধ সহজলভ্য হবে? 20 কোটি মানুষের দেশে অনেক রোগ থাকবে যেটা শুধু আমাদের রোগ এবং আমাদেরকেই সেটার জন্য ঔষধ আবিষ্কার করতে হবে, অন্য কেউ সেটা করবে না। যেমন ডেঙ্গু একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে, যে প্রতি বছর ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাচ্ছে কিন্তু আমাদের হাতে ঔষধ নেই। এটার অন্যতম কারণ হলো যে ইউরোপ আমেরিকাতে ডেঙ্গু রোগের ঔষধ আবিষ্কৃত না হওয়ায় আমরা কিন্তু সেটা তৈরি করতে পারছি না। বিরল রোগ আর তার প্রতিষেধকের দুষ্প্রাপ্যতা বাংলাদেশে এই ধরনের রোগের চিকিৎসার প্রধান বাধা। জামালপুরের ইসলামপুর পৌর এলাকার ফকিরপাড়া গ্রামের এই পরিবারের 12 জন ভুগছেন এক বিরল রোগে। সমাজে তারা লোম মানব নামে পরিচিত হলেও এই বিরল রোগটির নাম ওয়ারউলফ সিনড্রোম, যা ডাক্তারি ভাষায় হাইপারট্রিকোসিস নামে পরিচিত। আপনার কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা মেয়ে। আপনার মেয়ে কি আপনার মতো নাকি ও? না, ওর বাপের মতো। আচ্ছা, ওই যে আপনার শরীরের যে এরকম অবস্থা, এটা কতদিন ধরে হচ্ছে? কতদিন ধরে? আমরা মায়ের পেটে তো নেই হয়েছে, মানে জন্মের পর থেকে এরকম? না, জন্ম তো নেই, জন্ম থেকে এরকম। আপনি কি কোনো চিকিৎসা করাইছেন বা ডাক্তারে কি কিছু বলছে কিনা? আগে চিকিৎসা করাই নাই। আচ্ছা, আপনার এই কতদিন যাবত এরকম অবস্থা? এটা আমরা ছোটবেলা থেকে আর কি এরকম। কত বছর? আমার বয়স তো চলতেছে 26 বছর আর কি। হ্যাঁ, তো ছোটবেলা থেকে যেহেতু আরো অনেক আগে থেকে এরকম। কোনো চিকিৎসা করার নাই? চিকিৎসা ওরকম ভাবে করানো হয় না, ফ্যামিলিগত সমস্যা। চিকিৎসক কি বলছে? চিকিৎসা বলতে করাই নাই আমরা আর কি, করানো হয় নাই, কারণ ফ্যামিলিগত সমস্যা, আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, এর জন্য আজ পর্যন্ত আর কি চিকিৎসা করাই নাই। মানুষজন কেমন কি বলে? বাইরে বের হলে কিছু বলে? বাড়িতে কেউ কিছু বলে না, বাহিরে গেলে অনেকে অনেক কিছু বলে, হয়তো কারোর ভালো লাগে কারোর খারাপ লাগে, এক একজন এক এক রকমের মন্তব্য করে কথা বলে। এইসব বিরল রোগে আক্রান্ত রোগীদের দুঃখ কষ্টের কথা আমরা শুনব। নিচ্ছি একটা বিরতি। জন্মগত হাইপারট্রিকোসিস জিনগত ত্রুটির কারণে হওয়া এই বিরল রোগ নিয়ে নেই কোনো ওষুধ। তেমনি আরেকটি বিরল রোগ ল্যামেলার ইচথিওসিস, ত্বকের উপর বাদামি
প্লেটের মতো পুরু আঁশ, যা দেখতে মাছের আঁশের মতো। কলিডিয়ান মেমব্রেন দ্বারা আবৃত ত্বকের শুষ্কতা ও আঁশ গঠনের কারণে এই রোগটি হয়, যা একটি বিরল রোগ, তবে তা সংক্রামক নয়। ভাঙ্গা কুড়ে ঘরে এক দরিদ্র পরিবারের 3 বোন, যাদের শরীরে বাসা বেঁধেছে ল্যামেলার ইচথিওসিস রোগ। বিরল এই রোগ নিয়ে হতদরিদ্র পরিবারের অনিশ্চয়তা আর হতাশা প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। চিকিৎসা আর সামাজিক অবজ্ঞা নিয়ে চলছে তাদের জীবন। কষ্ট হয় কেমন? এই যে শীতে ফাইটে বয়, তারপর আটতে পারি না, পাও ভিজান লাগে, পায় ভিজান লাগে, ভিজলে আবার শীত লাগে, ভিজে হেয়ার পর তেল দিই, হেয়ার পর আটতে পারি। আর কতক্ষণ বই থাকলে আটা যায় না। বাচ্চাদের সমস্যা হয়েছে যে এরা জন্ম থেকেই এইভাবে হয়েছে। তারপর অনেক ডাক্তার দেখাইছি, এরা কইছে যে বাহিরে চিকিৎসা করতে হইবে। হ্যাঁ, বাহিরে মানে আমাকে বাংলাদেশে চিকিৎসা নাই। স্কুলে আমার বাড়ির পাশে স্কুল আছে, বাড়ির পাশে স্কুল আছে। তারপর ওখানে দেশালাম, তারপর দেওয়ার পর স্যারেরা নেছিলে, মাস্টাররা নেছিলে। তারপর আমার বাচ্চারা যাইতে চায় না, কারণ পাশে বইতে চায় না কেউ। এই 3টা বাচ্চা হয়েছে, 3টা বাচ্চা প্রতিবন্ধী হওয়ার পরে আপনার এরপরে বগনিতে চালাইতো ভ্যান গাড়ি, রিক্সা চালাইতো। তো হঠাৎ স্ট্রাইক করার পরে 6 দিন মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার পরে ওই বোনের কী অবস্থা হবে? বাপের তোর সম্পদ নাই, এখন এই 3 প্রকার সম্পত্তি আছে, এখন এই ঘর বাড়ি উঠেই দিছি, এখন এই থাই এখন বেচাই চিন্তা খায়, এছাড়া উপায় নেই। জাতিগত ওই গায়ের এইরকম সমস্যা সবগুলো এরকম গায়েগুলো হয়েছে, হ্যাঁ তেলোকে মিশতে পারে না, খাইতে পারে না, বইতে পারে না, থাকতে পারে না। সেরা কইতে আছে যে আমাগো বাচ্চা আমাগো দ্বারা আইতে পারবে না। বৃক্ষ বানবের মতো বিরল রোগের কথা নিশ্চয়ই মনে আছে। খুলনার আবুল বাজান্দার আর নেত্রকোনার শাহানা খাতুন আক্রান্ত হয়েছিলেন ট্রিম্যান সিনড্রোমের মতো বিরল রোগে, যাদের চিকিৎসায় এগিয়ে এসেছিলেন দেশের বার্ন ও প্লাস্টিক চিকিৎসায় খ্যাতনামা চিকিৎসক। ট্রিম্যান সিনড্রোম, ওই বাজান্দার পেশেন্টের নাম ছিল। ওটা একটা স্কিন ডিসঅর্ডার, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা, একটা ভাইরাস, সেটা দিয়ে একটা হয়। ওরকম আমরা একটা পেশেন্ট পেয়েছিলাম, তার আঙ্গুলগুলা গাছের মতো ওই এরকম স্ফীত হয়ে বড় হয়ে গিয়েছিল। আমরা ওটা সার্জারি করেছিলাম। শরীরের চেয়েও অস্বাভাবিক বড় মাথা। বয়স বাড়তে থাকলেও শরীরের অন্য কোনো অঙ্গের পরিবর্তন ঘটে না, শুধু মাথার আয়তন বৃদ্ধি পেতে থাকে। হাইড্রোসেফালাস একটি বিরল রোগ। এতে মস্তিষ্কে অতিরিক্ত সেরিব্রোস্পাইনাল ফ্লুইড জমা হয় আর মস্তিষ্কের প্রকোষ্ঠগুলোকে প্রসারিত করে মস্তিষ্কের টিস্যুর ওপর চাপ সৃষ্টি করে। বিরল এ রোগে আক্রান্ত এই শিশুটি। বাচ্চাটা জন্ম থেকেই সমস্যা, মনে করেন চিকিৎসা করছি, গরিব হিসেবে যেখানে চিকিৎসা করছি 2-3 লাখ টাকা শেষ দিছি, তো অপারেশন করতে পারিনি। অপারেশন করতে অনেকগুলো টাকা লাগে। আমি গরিব, আগে গার্মেন্টস করে খাইতাম, এই বাচ্চা হওয়ার পরে আমি আর গার্মেন্টসও করা করতেছি না, বাইরেও যাওয়ার পাই না। আমার এমন সহযোগিতা নাই যে আমি কারো কাছে হাত বাড়াবো, আমার নাই। তো আমার এই মেয়েটা মনে করেন ওইসে না তখনকে স্বাভাবিক আসিল, স্বাভাবিক তনে দিন বয়স হইতেছে, দিন পানি মাথার মধ্যে বৃদ্ধি করতেছে। ডাক্তারে বলছে অপারেশন করতে, কিন্তু টাকার অঙ্ক বলে দেয় নাই। তাতে বোঝা গেল 5-7 লাখ টাকার মতো লাগবো। তা আমি গরিব মানুষ, আমি এখন আর পারতাছি না। মাথা যে কতটা ওজন, প্রায় পুরা শরীর সহ নিয়ে প্রায় 20 কেজি 15 কেজির মতো হবে শরীর সহ। এটা নিয়ে বয়ে থাকে, হাত লাগে জায়গা। আমরা সাধারণ একটা মানুষের বাচ্চারাই যদি কোলে নেই, তাহলে তাও আমাদের হাত লাগে জায়গা। আর 15 কেজি একটা বাচ্চা মাথা শরীর সহ, একে নিয়ে আমরা কিভাবে থাকি? বিশ্বে বিভিন্ন বিরল রোগের প্রায় 72% জিনগত কারণে হয়ে থাকে। প্রতি বছর জন্ম নেওয়া শিশুদের প্রায় 6% বিরল রোগে আক্রান্ত হয়। কেন এদের চিকিৎসা গুরুত্বপূর্ণ নয় রাষ্ট্র এবং সমাজের কাছে? আমাদের দেশে এখনও আমরা হয়তো এতবার অ্যালার্মিং কোনো একটা জায়গায় পৌঁছাই নাই, কিন্তু এটা আসলে কত সংখ্যক মানুষকে আক্রান্ত করছে সেটা না ভেবে আমাদের বরং ভাবা দরকার যে আক্রান্ত হচ্ছে তার জন্য তো এটা 100%। আপনি হয়তো বলছেন যে বাংলাদেশের ধরা যাক <1% বা 0. অথবা 3% মানুষ আক্রান্ত, কিন্তু যিনি আক্রান্ত হচ্ছেন তার জন্য তো এটা 100%। তার তো কষ্টটা তার নিজের শতভাগ কষ্ট, সুতরাং তার অধিকার আছে এই বিষয়ে
পূর্ণাঙ্গ চিকিৎসা পাওয়ার। পৃথিবীর অন্য দেশে যে চিকিৎসাটা আছে সেটা সে বাংলাদেশেও একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে সে কিন্তু দাবি রাখে। তো আমাদের আসলে স্ট্যান্ডার্ড চিকিৎসাটা হয় না। আমাদের যেটা হয় সেটা হচ্ছে অন ডিমান্ড চিকিৎসা, মানে আপনার এখন ব্লিডিং হয়েছে, আপনি এখন আসবেন, এসে চিকিৎসা নেবেন। তো এইটাই আসলে হয় না আমার দেশে। যে দূরের জেলাগুলোর লোকজন 3 দিন 5 দিন পার করে আসে, ততদিনে আসলে কিছু করার থাকে না, জয়েন্ট নষ্ট হয়ে যায়। সাধারণের তুলনায় বিরল রোগের সংখ্যা কম হওয়ায় গুরুত্ব দিচ্ছে না বিশ্বের উন্নত ঔষধ আবিষ্কারক দেশগুলো। টিকা এবং প্রতিষেধক আবিষ্কারে অনেক পিছিয়ে বাংলাদেশ, কিন্তু কেন? সামর্থ্যের হয়তো অভাব আছে, আবার অনেক সময় বলবো এটা কেবল সামর্থ্যেরই বিষয় না, এটা কিন্তু আন্তরিকতারও বিষয়। আমি ওই মানুষগুলোকে কতখানি গুরুত্ব দিচ্ছি। বেশিরভাগ সময় দেখা যায় খুব প্রান্তিক অঞ্চলের একটা মানুষ, খুবই দরিদ্র, তার হয়তো ভয়েসটাই রেজ করার সুযোগ নাই, সে হয়তো বলতেই পারছে না তার কষ্টের কথাটা। সেরকম সিচুয়েশনে তার এই গলাটাই পৌঁছাচ্ছে না কর্তৃপক্ষের কাছে। সুতরাং তার যে ডিমান্ড অথবা তার যে দাবি সেটা কিন্তু পূরণ করার কথা কেউ ভাবছে না। খুবই কষ্ট লাগে আসলে, এত সীমিত, মানে কি বলবো, সীমিত সুবিধার দেশে মানে এই রোগগুলো চিকিৎসা করতে যাওয়াটা আসলে খুব একটা, মানে কি বলবো, খুব হতাশ লাগে আসলে, খুব মন খারাপ লাগে। ওদের বাবা মাদের কথা চিন্তা করলে বা বাচ্চাগুলোর কথা চিন্তা করলে তখন মনে হয় যে এই দেশে আসলে এই জিনিস চিকিৎসা করাটাই আসলে মনে হয় মানে একটা ইয়ের মতো, মানে কি বলবো, ইচ্ছা আছে কিন্তু উপায় নাই, এই টাইপের অবস্থা। মানে এত হতাশ লাগে যে আমরা কেন এত কিছু পারি না। সব জানি, ধরেন সবাই যেগুলো পড়ছে, জানছে, রিসেন্ট আপডেট জার্নাল সবই জানছি, কিন্তু কিছুই দিতে পারছি না, কারণ কি কেউ কিছু কিনতে পারছে না। এটা হচ্ছে হতাশাজনক। আসলে কি আছে, এই চোখের সামনে বাচ্চাগুলো পঙ্গু হয়ে যায়। বাবা মা যে কষ্টের মধ্য দিয়ে যায় বাংলাদেশে, আর যে ট্রিটমেন্ট জেনেটিক কষ্ট, সেটা তো বাংলাদেশের বাবা মার পক্ষে বেয়ার করা সম্ভব না। সরকার যদি এক্ষেত্রে জেনেটিক টেস্টগুলো যদি দেশে অ্যাভেলেবেল করে, কিছু আমাদের কিন্তু মেশিনারিজ বাংলাদেশে আমার জানা মতো সবই আছে, শুধু টেকনিক্যাল পার্সন এবং আদার সামান্য সাপোর্টে কিন্তু আমরা এটা করতে পারি। কারণ এখন পর্যন্ত কী হয়, জেনেটিক টেস্টের সব রিপোর্ট আমরা বাইরের পাশের দেশে একটা পাঠাই, ব্লাড স্যাম্পল, সেখান থেকে হয়ে আসে 1-1.5 মাস পর, সেটা প্রায় 15-20, অনেক ক্ষেত্রে 30,000 টাকা প্রয়োজন হয়। তাহলে বিরল রোগে আক্রান্ত রোগীরা কবে তাদের চিকিৎসার অধিকার পাবেন? কবে কাটবে তাদের অনিশ্চয়তার আধার? বিরল রোগ নিয়ে বাংলাদেশে কোনো কাজ নেই বললেই চলে। এমনকি বিরল রোগ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নেই কোনো পৃথক শাখাও। আমরা এ ধরনের পরিস্থিতির অবসান চাই। বিরল রোগে আক্রান্ত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এসব রোগের স্বল্প মূল্যে চিকিৎসা ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।